আসসালামু আলাইকুম। ইটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বৈষম্যমূলক পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কাল থেকে ক্লাস, পরীক্ষা সহ সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা। সারা দেশে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু, রাজধানীতে বৃষ্টি ও যানজটে ভোগান্তি। প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর অবস্থানে শিক্ষা মন্ত্রণালয়। জাতীয় সংসদে পাশ হলো 2024-25 অর্থ বছরের 7,97,000 কোটি টাকার বাজেট। আগামীকাল থেকে কার্যকর। খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে বিএনপি রাজনীতি করছে অভিযোগ ওবায়দুল কাদেরের। শারীরিক অবস্থা নিয়ে মিথ্যা তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে দলটি। এবং অনলাইন জুয়া ও অর্থ পাচার বন্ধে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানগুলোকে নজরদারি ও আইনের আওতায় আনার পরামর্শ সিআইডি প্রধানের। 6,500 জুয়ারি দল সক্রিয়। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম প্রত্যাহারের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিয়েছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। কাল থেকে ক্লাস, পরীক্ষা সহ সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন তারা। তবে এই স্কিম বন্ধের সুযোগ নেই বলে জানিয়েছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। শিক্ষকদের কর্মবিরতিতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়। চাপিয়ে দেয়া প্রত্যয় পেনশন স্কিম নিয়ে তাদের এই আন্দোলন। রাষ্ট্রায়ত্ত, স্বায়ত্তশাসিত বা সমাজজাতীয় প্রতিষ্ঠানগুলোর জন্য প্রত্যয় নামের আলাদা পেনশন স্কিম চালু করে সরকার। এতে বলা হয়, 1 জুলাই থেকে এসব প্রতিষ্ঠানে কেউ যোগদান করলে তারা এই স্কিমের অন্তর্ভুক্ত হবেন। নতুন পদ্ধতিতে মূল বেতনের 10% বা সর্বোচ্চ 5,000 টাকা কেটে নেওয়া হবে এবং প্রতিষ্ঠানও দেবে একই পরিমাণ টাকা। অবসরের পর মৃত্যুর আগ পর্যন্ত পেনশন পাবেন তারা। তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বলছেন, এতে রয়েছে শুভঙ্করের ফাঁকি। আমরা এককালীন এখন যে শিক্ষকরা রিটায়ারমেন্টের সময় 80 লক্ষ টাকা একসাথে পাই, তার পরবর্তী পর্যায়ে আমাদের 65 বছর চাকরির বয়স, তারপর আমাদের কোনো টাকা দিতে হয় না। প্রত্যেক স্কিমে হলো যে আপনাকে 5,000 টাকা 5,000 টাকা দিতে হবে, 10% টাকা দিতে হবে। এই যে শুভঙ্করের ফাঁকিটা, এবং এককালীন আমি কোনো টাকা পাবো না। হঠাৎ করে শিক্ষকদের আত্মমর্যাদাকে ভুলুণ্ঠিত করে আপনারা আমাদেরকে আলাদা করেছেন। 2015 সালে জাতীয় বেতন স্কেলে আপনারা আমাদেরকে এক ধাপ নামিয়ে আমাদের আন্দোলন করতে হলো। তখন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হস্তক্ষেপের কারণে কিন্তু আমরা সেই জায়গায় যেতে পেরেছি। কিন্তু আপনারা সিনিয়র স্কেল প্রবর্তন করেছেন, বলছেন আমাদেরকে 6টি পদ দিবেন, সুপার গ্রেড। আমরা অদ্যাবধি 9 বছর হল আমরা সুপার গ্রেডটি পাইনি। এটা প্রতারণা করা হচ্ছে, হয় ইচ্ছে করে করছেন বা কিংবা অঙ্কে যথেষ্ট কাঁচা। আমার মনে হচ্ছে অঙ্কে বেশি কাঁচা, প্রতারণা করার ইচ্ছা থাকলেও কাঁচা। তা নাহলে এইভাবে কারো মাথায় তাকে বুঝতে পারছে না এখনকার যে পেনশন 25 বছর একই সমান টাকার পেনশন হয় কেমনে। প্লাস এই 35,000 টাকা পেনশন পেতে পেতে সে 2049 সালে তার হয়ে যাবে 1,18,000 টাকা। আর ওর ছাত্র 25 বছর পর ওখানে গিয়ে 19,000 টাকা, এবং সেটা বাড়বে না, এটা বাড়তে থাকবে। তো এই ধরনের একসঙ্গে দুটা চালাচ্ছে, আমি জানি না সুস্থ চিন্তা করেননি। শিক্ষার্থীদের জিম্মি করে এই আন্দোলনের সমালোচনা করছেন অনেকেই। তারপরও শিক্ষকরা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে। এতদিন পর্যন্ত আমরা যে প্রোগ্রামগুলো চালে আসছি, কেউ আলোচনা করার, দাবি না মানা বোঝার ব্যাপার না, আলোচনা করার জন্য ইনভাইট করা হয় না, আমাকে একটা টেলিফোন তোলা হয়নি। আমাদের দাবি আদায় না পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। আমাদের স্বার্থ, আত্মমর্যাদার জন্য আমরা এই কাজটি করছি। তবে আমাদের দাবি মানিয়ে নেওয়ার পর যেটুকু ক্ষতি হয়েছে আমরা সেইটুকু আমাদের যে বন্ধের দিনগুলো আছে আমরা স্পেশাল ক্লাস নিয়ে হলো আমরা আমাদের শিক্ষার্থীদের সেটা কভার করব। তবে জাতীয় পেনশন কর্তৃপক্ষ বলছে, প্রত্যয় স্কিম স্থগিত করা হবে না। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার। কমা বাড়ার বিষয় কিন্তু না, সরকার একটা কন্ট্রিবিউটরি পেনশন সিস্টেমের ব্যবস্থা চালু করেছে এবং 1 জুলাই পরের থেকে যারা জয়েন করবে তাদেরকে বলেছে যে তোমরা এই স্কিমের আওতায় আসবে। উনি তো দেখবেন যে এই স্কিমে কি সুবিধা, সেই সুবিধা দেখে আসবেন। আর যিনি এখন আছেন তার তো কোনো সুবিধা সরকার কাটেল করে নেই। শিক্ষকদের কর্মবিরতি দীর্ঘ হলে সেশন জটের আশঙ্কা করছেন শিক্ষার্থীরা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।
আজ থেকে শুরু হলো এইচএসসি ও সমমানের পরীক্ষা। সকালে বৃষ্টি আর যানজটে চরম ভোগান্তিতে পড়ে পরীক্ষার্থীরা। বেশিরভাগই ভিজে যায় বৃষ্টিতে। অনেকেই হলে প্রবেশ করে পরীক্ষা শুরুর পরে, যদিও কেন্দ্র বিড়ম্বনায় পড়লে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেয় পুলিশ। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। এ কোনো সাধারণ পরীক্ষা নয়, এইচএসসি। শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ এই পরীক্ষার শুরুর আগেই আরেক পরীক্ষায় পড়েছে এই পরীক্ষার্থী। খুঁজে পাচ্ছে না তার পরীক্ষার কেন্দ্রটি। সিদ্ধেশ্বরী ডিগ্রি কলেজ কেন্দ্র হলেও এই শিক্ষার্থী ভুলে এসেছে সিদ্ধেশ্বরী গার্লস কলেজে। তবুও পরীক্ষার অন্তত 20 মিনিট পরে কোথায় কিভাবে কেন্দ্রে যাবে এই দুশ্চিন্তায় যখন মেয়েটি, তখন পুলিশ তাকে পৌঁছে দিল গন্তব্যে। চিন্তা করে দেখলাম যে রিক্সা দিয়ে যেতে যেতে সে 1 ঘন্টা সময় লাগবে যে রাস্তায় যান। তারপর আমি আমার নিজস্ব বাইক বের করে আমার নিজের বাইক দিয়ে ওই মেয়েটাকে তার কেন্দ্রে পৌঁছে দিয়ে তার ফলে ঢুকাই দিয়ে আসছি। ভাবতেছি যে মেয়েটা যদি পরীক্ষা না দিতে পারে, ওর এই 10টি বছর 12টি বছর সময়টা অনেক কষ্টকর হয়ে যাবে। ঠিক 9টা থেকে 10:15টার মুষলধারে বৃষ্টি আর ঢাকার যানজটে এমন ঘটনা দেখা গেল কিছুক্ষণ পরপরই। অনেককেই পরনের ভেজা কাপড়ে দিতে হয় 3 ঘন্টার পরীক্ষা। ছেলেমেয়েরা পরীক্ষার হলে ঢুকবে, তার ঠিক আগের মুহূর্তে ঝমঝম করে বৃষ্টি, যার জন্য অনেক বাচ্চারা পুরা ভিজা অবস্থায় পরীক্ষার রুমে ঢুকছে। টাইম চলে গেছে, অনেক স্টুডেন্ট আসতে পারে না বৃষ্টির কারণে। ওদের রেজিস্ট্রেশন কার্ড এগুলো সমস্ত ভিজে গেছে। 3 ঘন্টা সে সুস্থ থাকবে কিনা, ভেজা অবস্থায় সে সুস্থভাবে পরীক্ষাটা দিতে পারবে কিনা। বাচ্চারা ভিজে গেছে, এদের যদি জ্বর হয় বা সমস্যা অসুস্থ হয়ে পড়ে এই পরীক্ষায় এখন তারপরে কি হবে? সারা দেশে এবার 14,50,790 জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। প্রথম দিনে বাংলা প্রথম পত্র এবং কারিগরি বোর্ডে বাংলা দ্বিতীয়, আর মাদ্রাসার আলিমে কোরআন মাজিদ পরীক্ষা অনুষ্ঠিত হয়। তাদের জুলাই থেকে ক্লাস শুরু হওয়ার কথা, সেক্ষেত্রে তাদের শুরু হয়েছে ফেব্রুয়ারির 5 তারিখে। এটা সময় মতো শুরু হইলে ফুল সিলেবাস পাইতো, প্রিপারেশনের সময়টা অনেক বেশি পাইতো। বন্যার দুর্ভোগে সিলেট বিভাগের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রয়েছে 8 জুলাই পর্যন্ত। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। সাধারণ মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে সারা দেশে প্রথম দিনের পরীক্ষা শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। বৃষ্টিতে দুর্ভোগ ছাড়া মোটামুটি নির্বিঘ্নে প্রথম দিন বাংলা প্রথম পত্র, কোরআন মাজিদ ও বাংলা 2 বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রশ্নপত্র ফাঁস রোধে নানা পদক্ষেপ ও পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে শিক্ষা বোর্ডগুলো। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে আরও জানাচ্ছেন জাহিদুল আলম। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এবার 1,06,034 জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন। পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে গঠন করা হয়েছে 38টি বিশেষ ভিজিল্যান্স টিম। এদিকে চট্টগ্রামে গত রাত থেকে থেমে থেমে বৃষ্টি হওয়ায় নগরীর নিচু এলাকাগুলোতে জলজটের সৃষ্টি হয়েছে। এবছর কুমিল্লা শিক্ষা বোর্ড থেকে পরীক্ষা দিচ্ছেন 1,12,964 জন শিক্ষার্থী। এদের মধ্যে 48,260 জন ছাত্র এবং 64,704 জন ছাত্রী। নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত করার লক্ষ্যে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বোর্ড চেয়ারম্যান অধ্যাপক ডক্টর নিজামুল করিম। রাজশাহী শিক্ষা বোর্ড থেকে এবছর এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন 1,38,157 জন শিক্ষার্থী। রাজশাহী মহিলা সরকারি কলেজ কেন্দ্র পরিদর্শনে এসে নকলমুক্ত পরিবেশে ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন করতে সকল প্রস্তুতির কথা জানান রাজশাহী মাধ্যমিক শিক্ষা ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব। নকলমুক্ত পরিবেশে সুন্দরভাবে, শান্তিপূর্ণভাবে এবং নিরাপত্তার বেষ্টনীর মধ্যে সবকিছু সহ সুন্দরভাবে পরীক্ষা হচ্ছে। যশোরে 230টি কেন্দ্রে 574টি শিক্ষা প্রতিষ্ঠানের 1,24,148 জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন। এবারের পরীক্ষায় এই শিক্ষা বোর্ডের 99 জন বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থী পাচ্ছেন অতিরিক্ত সময় ও শ্রুতিলেখক। বোর্ড চেয়ারম্যান জানান, এবার যশোর শিক্ষা বোর্ডে অনিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা গেলবারের চেয়ে বেশি। নকল মুক্ত পরিবেশে পরীক্ষা হবে এবং নকল করার কোনো সুযোগ নেই।
অসৎ উপায় অবলম্বন করার কোনো সুযোগ নেই। আমাদের ভিজিলেন্স টিম আছে, আমরা 13টি ভিজিলেন্স টিম গঠন করেছি বিভিন্ন এই 10টি জেলার জন্য। বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে 6 জেলার 137টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। এই শিক্ষা বোর্ডে ছাত্রের চেয়ে ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা বেশি। শান্তিপূর্ণভাবে পরীক্ষা আয়োজনে এই শিক্ষা বোর্ডে 35টি স্পেশাল টিম ও প্রতিটি জেলায় 3টি করে টিম পরীক্ষা তদারকি করবে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। বন্যা পরিস্থিতির অবনতির কারণে সিলেট বিভাগে 9 জুলাই থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী কথা জানান। এ সময় বৈষম্যমূলক পেনশন স্কিম বাতিলের দাবিতে কাল থেকে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিয়েছে। এ নিয়েও কথা বলেন শিক্ষামন্ত্রী। 2025 সাল থেকে সরকারের সকল কর্মকর্তা কর্মচারীও কিন্তু সার্বজনীন পেনশনের যে সমস্ত স্কিমগুলো আছে সেই সমস্ত স্কিমে সেখানে তারা স্থানান্তরিত হবেন। সরকারের এই সিদ্ধান্তের বিষয়ে সুনির্দিষ্টভাবে কোনো মন্তব্য করা আমাদের জন্য সমীচীন হবে না। সরকারের যে সিদ্ধান্ত সেটার সাথে আমাদের সকলের অবস্থান থাকতে হবে। আর শিক্ষকদের বিষয়ে এই আলোচনাটি আমরা আবারও সেটা পর্যালোচনা করে দেখা যায় কিনা সেটা নিয়ে ভবিষ্যতে আলোচনা হতে পারে। জাতীয় সংসদে পাশ হলো আগামী অর্থ বছরের 7,97,000 কোটি টাকার বাজেট। স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী প্রস্তাব করা নির্দিষ্টকরণ বিল 2024 পাশের মধ্য দিয়েই শেষ হলো বাজেট পাশের আনুষ্ঠানিকতা। অর্থনৈতিক অঞ্চলে শূন্য শুল্কের ব্যবহার ও করহার ও মূলধনী যন্ত্র আমদানিতে আগের কর হারই বহাল থাকছে বাজেটে। 15% কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগও পাচ্ছেন বিনিয়োগকারীরা। সর্বোচ্চ কর হার 25%। এদিকে চড়া সুদে ক্ষুদ্র ঋণ বিতরণকারী প্রতিষ্ঠান ও গ্রামীণ ব্যাংক নিয়ে সমালোচনা মুখর ছিল বাজেট অধিবেশন। শারফুল আলমের রিপোর্ট। ধন্যবাদ মাননীয় স্পিকার। জাতীয় সংসদের বাজেট অধিবেশনে দিনের কার্যসূচি অনুযায়ী বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশ্ন জিজ্ঞাসা এবং উত্তর টেবিলে উপস্থাপন করা হয়। এই সময় গ্রামীণ ব্যাংক ও ক্ষুদ্র ঋণ বিতরণকারী প্রতিষ্ঠান নিয়ে সমালোচনা করেন সংসদ সদস্যরা। তাদের মতে কম সুদের টাকা নিয়ে চড়া সুদে এসব প্রতিষ্ঠান ঋণ বিতরণ করছে। মাইক্রো ক্রেডিটের লোন নিয়ে ইউনূস সাহেবের যাত্রা শুরু করলেন, বা গ্রামীণ ব্যাংক সেখানেও পেইড আপ ক্যাপিটাল বাংলাদেশ গভর্নমেন্টের 60%। ক্ষুদ্র ঋণের নামে গরিব মানুষের কাছ থেকে কাগজে কলমে বলছেন 12.5%। 10,000 টাকায় প্রতি সপ্তাহে 250 টাকা, প্রথম দিন প্রথম কিস্তি 250 টাকা, শেষ কিস্তি 250 টাকা। প্রান্তিক অঞ্চলে যে এনজিও গুলো যে রেকলেস ভাবে যে মাইক্রো ক্রেডিটের নামে ছোট ছোট এনজিও কিন্তু আমাদের এই ছিন্নমূল পরিবারগুলোকে একদম শোষণ করে যাচ্ছে। এটি আইন দ্বারা প্রতিষ্ঠিত একটি সরকারের একটি প্রতিষ্ঠান। ক্ষুদ্র ঋণ দেবার জন্যই যে প্রতিষ্ঠানটি তৈরি হয়েছিল, এটি কোনো এনজিও কিংবা কোনো স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান কিংবা কোনো ব্যক্তি উদ্যোগে প্রতিষ্ঠিত বেসরকারি কোনো প্রতিষ্ঠান নয়। এদিন মন্ত্রী প্রতিমন্ত্রীরা তাদের নিজ নিজ মন্ত্রণালয়ের পরিচালনা ও উন্নয়ন ব্যয়ের মোট 59টি মঞ্জুরি দাবি উপস্থাপন করেন। এসব দাবির উপর ছাঁটাইয়ের প্রস্তাব আনেন সংসদ সদস্যরা। ছাঁটাই প্রস্তাবের আলোচনা শেষে সব দাবি কণ্ঠভোটে পাশ হয়। পরে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে নির্দিষ্টকরণ বিল 2024 সংসদে উপস্থাপন করেন অর্থমন্ত্রী। প্রস্তাব করছি যে 2025 সনের 30 জুন তারিখের সমাপ্য অর্থ বৎসরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল থেকে অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের জন্য আনিত বিলটি নির্দিষ্টকরণ বিল 2024 এই মহান সংসদে পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব নির্দিষ্টকরণ বিল 2024 সংসদে সর্বসম্মতিক্রমে পাশ হলো। এর আগে বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও হাইটেক পার্কে বিদ্যমান শূন্য শুল্ক হার বহাল এবং মূলধনী যন্ত্রাংশ আমদানিতে আগের কর হার অব্যাহত রাখা হয়।
15% কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ নিয়ে ব্যাপক সমালোচনা হলেও অবশেষে তা কার্যকর হচ্ছে নতুন অর্থবছরে। সর্বোচ্চ কর হার করা হচ্ছে 25%। 2024-25 সালের বাজেট জুলাইয়ের প্রথম দিন থেকেই কার্যকর হবে। এর আগে গত 6 জুন সংসদে 7,97,000 কোটি টাকার বাজেট পেশ করেন অর্থমন্ত্রী। সংসদের বৈঠক আগামীকাল 17। শরফুল আলম, ATN বাংলা, ঢাকা। খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে বিএনপি রাজনীতি করছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, দলটি বেগম জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে মিথ্যা তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক লিখিত বিবৃতিতে তিনি আরও বলেন, আন্দোলনের নামে তাদের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি জনগণ বারবার প্রত্যাখ্যান করায় একটি ব্যর্থ দলে পরিণত হয়েছে বিএনপি। দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত অসুস্থ নেত্রীকে নিয়ে বিএনপি তথাকথিত আন্দোলনের ইস্যু তৈরি করতে যাচ্ছে জানিয়ে বিবৃতিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বেগম জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গুজব ছড়িয়ে দলটি জনগণের করুণা আদায়ের চেষ্টা করছে। ভারতের সাথে সরকারের রেল যোগাযোগ সহ 10টি সমঝোতা ও চুক্তিসই বাংলাদেশের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে দাবি করেছে বিএনপি। সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব এই দাবি করে বলেন, ক্ষমতাকে নিরঙ্কুশ করতে জনস্বার্থকে গুরুত্ব না দিয়ে এসব চুক্তিতে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে জলাঞ্জলি দিয়েছে ক্ষমতাসীনরা। কামরুজ্জামান রাজবের রিপোর্ট। দলীয় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিএনপি মহাসচিব বলেন, সমঝোতার আড়ালে ভারতের সাথে যেসব চুক্তি হয়েছে তা আওয়ামী লীগের ধারাবাহিক গোলামি চুক্তির নতুন সংস্করণ। কানেক্টিভিটির নামে বাংলাদেশের অভ্যন্তরে ভারতকে যে করিডোর দেওয়া হয়েছে তাতে দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা হুমকির সম্মুখীন হবে। চুক্তিতে প্রাপ্তি শূন্য দাবি করে ফখরুল বলেন, যে কোনো মূল্যে ক্ষমতা আঁকড়ে থাকাই আওয়ামী লীগের মূল লক্ষ্য। রেল যোগাযোগের নামে করিডোর প্রদানের মাধ্যমে যা করা হয়েছে তাতে আমাদের সার্বভৌমত্ব জাতীয় নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়বে। ভারতের সাথে সমঝোতার আড়ালে যে সকল চুক্তি করা হলো তা বাংলাদেশকে আজীবনের জন্য ভারতের গোলামে পরিণত করবে। বাংলাদেশের স্বার্থ সংরক্ষণে চাইতে ভারতের কাছে শেখ হাসিনার কৃতজ্ঞতা প্রকাশের দায়বদ্ধতা থেকে এসব সমঝোতা সই হয়েছে তা জনগণের কাছে স্পষ্ট। গণবিচ্ছিন্ন সরকার নতজানু পররাষ্ট্রনীতির কারণেই দেশকে গভীর অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে বলে অভিযোগ করেন ফখরুল। এই অনির্বাচিত সরকার তিস্তা প্রকল্প নিয়ে ভারত ও চীন উভয়ের সাথে ধোঁকাচুরি করছে। সাম্প্রতিক কালের দামি নির্বাচনে সমর্থন আদায়ের দুরভিসন্ধি থেকে সরকার তিস্তা প্রকল্পকে টোপ হিসেবে ব্যবহার করেছে। তিস্তা প্রকল্পটি ভারত করে দিলে সব সমস্যারই সমাধান হয়ে যায়। শেখ হাসিনার সর্বশেষ সংবাদ সম্মেলনে এই মন্তব্যের মাধ্যমে তার উদগ্র ভারত তোষণ নীতি দেশবাসীর সামনে পুনরায় উন্মোচিত হয়েছে। প্রধানমন্ত্রী দিল্লি সফর ছিল একপাক্ষিক, যেখানে বাংলাদেশের স্বার্থ রক্ষার কিছুই ছিল না বলেও দাবি করেন ফখরুল। কামরুজ্জামান রাজীব, ATN বাংলা, ঢাকা। দেশে 6,500-এরও বেশি অনলাইন জুয়ারি দল কার্যক্রম চালাচ্ছে বলে ধারণা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ CIDর। রাজধানীর মালিবাগে এক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে সংস্থাটির প্রধান মোহাম্মদ আলী মিয়া জানান, জুয়ারিরা মোবাইল ব্যাংকিং অ্যাপ ব্যবহার করে উপার্জিত অর্থ বিদেশে পাচার করছে। তাই মোবাইল ব্যাংকিং অ্যাপগুলোকে নিয়ন্ত্রণে দ্রুত আইন তৈরির পরামর্শ দিয়েছেন CID প্রধান। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। আমরা কিন্তু একটি স্পিন করে 200 টাকা আর্ন করেছি। সাইবার জগতে চটকদার বিজ্ঞাপন দিয়ে উৎসাহিত করা হচ্ছে অনলাইন জুয়া। টাকা উপার্জনের পথ দেখিয়ে সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানেরও একটি বিজ্ঞাপন নজর কাড়ছে সবার। বাংলাদেশে অনলাইন জুয়া, বিশ্বের 200 কোটিরও বেশি মানুষ অনলাইন জুয়ায় আসক্ত, পিছিয়ে নেই বাংলাদেশও। ICT বিভাগের হিসেবে অন্তত 50 লাখ মানুষের আসক্তি রয়েছে এতে। অনলাইন জুয়া ও মোবাইল অ্যাপের মাধ্যমে অর্থ পাচার নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ শীর্ষক এক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে CID প্রধান জানান, দেশি বিদেশি 6,500-এর মতো জুয়ারি বাংলাদেশের জুয়ার রাজ্যের নিয়ন্ত্রক। 6,500-এর উপরে গ্যাম্বলিং টিম আছে। ইভেন মোর দেন 6,000 ক্রিপ্টোকারেন্সি অ্যাকাউন্ট আছে। কারা লিড দিচ্ছে কোনো ডাটা আমাদের নেই। কি পরিমাণ টাকা পাচার হচ্ছে এর উপর তথ্য কিন্তু কেউর কাছে নেই। এটা করার জন্য আমরা উদ্যোগ নিচ্ছি। CIDর হিসেবে 2015 থেকে 2022 সাল পর্যন্ত 331টি অর্থ পাচারের মামলা হয়েছে। বিকাশ, নগদ এবং আদার্স যেসব, এদেরও আইনের আওতায় আনা উচিত। রেমিটেন্স যোদ্ধা যারা বিদেশে আছে
তাদের অর্জিত ডলার এগুলি দুবাই থেকে যায় বা আদার্স কান্ট্রি থেকে যায়, ওইখান থেকে ইনস্ট্রাকশন মোতাবেক এই এজেন্টগুলি বিভিন্ন সোর্সের মাধ্যমে টাকা নিয়ে ডিস্ট্রিবিউশন হাউসের মাধ্যমে নগদ বা উপায় থেকে ইমানি করে এগুলি ডিস্ট্রিবিউশন করে। অনলাইনে অর্থ পাচারের অপরাধ দমনে বিটিআরসি, বাংলাদেশ ব্যাংক ও মোবাইল ফোন অপারেটর সহ সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টা দরকার বলেও মনে করেন সিআইডি প্রধান। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। দুর্নীতির মামলাগুলো উচ্চ আদালতে আসার পর তা অগ্রাধিকারের ভিত্তিতে নিষ্পত্তি করা হয় বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল AM আমিনুদ্দিন। হাইকোর্টে আসার পর মামলার গতি কমে যায়নি, বরং বেড়েছে বলে জানান রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। আর জানাচ্ছেন ইয়াসিন রানা। সম্প্রতি রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার পর এবার তৎপর সরকারের সকল বিভাগ। দুর্নীতিবাদ যেই হোক কোনো ছাড় দেওয়া হবে না এবং এই অভিযান চলছে, এই অভিযান চলবে। এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল AM আমিনুদ্দিন বলেন, এসব মামলা দুদক পরিচালনা করে, এতে সর্বাত্মক সহযোগিতা করা হয়। ধিমে তালে হচ্ছে তা আমি বলবো না, কারণ আপনারা দেখেন দুর্নীতির মামলাগুলো কিন্তু ট্রায়াল কোর্টে শুনানি হয় এবং দুর্নীতির মামলায় বেশ কাগজ, এটা কিন্তু মুখের সাক্ষী দিয়ে প্রমাণিত হয় না, এটা কিন্তু কাগজপত্র দিয়ে প্রমাণ করতে হয় দুর্নীতিটা। এই জন্য এই কাগজপত্র নিয়ে মামলা করা একটা সময় লাগে। এক প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, কারো বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলে তার দেশ থেকে নিষেধাজ্ঞা দিতে পারবে দুদক। মামলা ছাড়াই যে মার্কার পাসপোর্ট যে বিদেশ যাওয়াটা আটকানো, এটা তো আমাদের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় আছে। এখানে আপিল বিভাগ বলে দিচ্ছে কারো যদি আটকাতে হয় আটকাতে পারবে তারা, তবে 3 দিনের ভিতরে কোর্টের থেকে অর্ডার আনতে হবে। দুর্নীতির প্রতিরোধে সরকারি বেসরকারি সকল চাকরিজীবীদের সম্পদের হিসেব নেওয়া উচিত বলে মন্তব্য করেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা। ইয়াসিন রানা, ATN বাংলা, ঢাকা। পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদের স্ত্রী ও তার কন্যাদের নামে থাকা গুলশানের 4টি ফ্ল্যাটের তালা খুলতে ম্যাজিস্ট্রেট নিয়োগের নির্দেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ শামস জগরুল হোসেন। গত 6 জুন গুলশানের র্যানকন আইকন টাওয়ারের বেনজিরের এই 4টি ফ্ল্যাট সহ অন্য সম্পত্তি দেখভালে রিসিভার নিয়োগের আদেশ দেন আদালত। রিসিভার হিসেবে দুদকের সম্পদ ব্যবস্থাপনা ইউনিটের পরিচালক মঞ্জুর মোর্শেদকে দায়িত্ব দেওয়া হয়, তবে ফ্ল্যাটটি পরিদর্শনকালে তিনি সেগুলো তালাবদ্ধ পান। আগামী 10 বছরের মধ্যে বাংলাদেশ বিমানের বহরে আরও 32টি বিমান যুক্ত হবে বলে জানিয়েছেন বিমানের নতুন ব্যবস্থাপনা পরিচালক জাহিদুল ইসলাম ভুইয়া। সকালে কর্মীটলায় বিমান কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় শেষে তিনি এ কথা জানান। এ সময় বিমানের MD আরও জানান, তাদের সেবার আধুনিকায়ন, টিকেটে কারসাজি বন্ধ ও নতুন নতুন রুটে বিমান পরিচালনার পরিকল্পনা রয়েছে তার। 2034-35 যাতে আমাদের 47টি এয়ারক্রাফট থাকে বিমান বহরে, সেই হিসাবে আমাদের বর্তমান 21টি আছে, 21টি থেকে 6টা ফেজ আউট হয়ে যাবে। টোটাল মোট 32টা এয়ারক্রাফট আমরা পরিকল্পনা করছি, যেভাবেই হোক, যেই সোর্স থেকেই হোক আমাদের বহরে অ্যাড করতে হবে, আইদার পারচেজ অর লিজ অর আদার কোনো মেকানিজম যাই হোক, সেটা হলো আমাদের প্রত্যাশা। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। দাম না পাওয়ায় মেহেরপুরে গত বছরের তুলনায় এবার 550 হেক্টর জমিতে পাট চাষ কমেছে। এছাড়া পাট জাগ দেওয়ার জন্য পর্যাপ্ত জলাশয়ের অভাব, বিরূপ আবহাওয়া ও পোকামাকড় আক্রমণের কারণেও চাষাবাদে আগ্রহ হারাচ্ছেন কৃষক। হতাশা রয়েছে ন্যায্য দাম না পাওয়ারও, ফলে অন্য ফসল চাষে ঝুঁকছেন তারা। মেহেরপুর প্রতিনিধি উম্মে ফাতেমা রোজিনার রিপোর্ট, জানাচ্ছেন ফজর রাব্বি। মেহেরপুরের যে মাঠে এখন সবজি সহ অন্যান্য ফসল চাষাবাদ হচ্ছে, একসময় এখানে কৃষক ফলাতো সোনালী আঁশ পাট। খাল বিল ভরাট হয়ে যাওয়ায় পাট জাগ দেওয়ার জন্য নেই পর্যাপ্ত মুক্ত জলাশয়। এছাড়া অনাবৃষ্টি, শ্রমিক সংকট সহ নানা প্রতিকূলতায় পাট চাষ করে লোকসানের মুখে পড়ছেন মেহেরপুর জেলার কৃষক। এরপরও কষ্ট করে পাট আবাদ করলেও অধিকাংশ সময়ে দাম নিয়ে হতাশ পাট চাষিরা, যার কারণে পাট চাষে আগ্রহ হারাচ্ছেন এ জেলার চাষিরা। এবার 1 বিঘি করেছি, 1 বিঘি কোন কারণে করেছি, এখন বাড়িতে মেয়ে ছেলে আছে, আর তারা তো এই যে নুনদা দেওয়ার জন্য, এই যে আকাশ ধরানোর জন্য, এটা আমাদের লাগবে, এটা মেয়ে ছেলের বিষয়।
তারপরেও আমরা এই পাট চাষ একবারে ছেড়ে দিয়েছি। আমরা পাট নিয়ে বিশাল টেনশন। পাটেও খরচ বেশি, এখন নেবার খরচ 500 টাকা ধুইতে নিয়েছি, বইতে নিয়েছি, বিভিন্ন খরচ নিয়ে যাইতে ধুইতে করতে সব ফুরিয়ে যাচ্ছে। তারা মেশিন দিয়ে পানি দেয়, সেখানে তো টাকা লেবে, এই জন্য আমরা পাট কম করেছি। পাট ছাড়া অন্যান্য আবাদ করি, যেমন ঝাল, কফি, শসা, লাউ, এসব বানের সবজি আবাদ করি, লাভবান হয়ে যাচ্ছে পাটের ছাড়া ভালো। অনাবৃষ্টির কারণে খাল, বিল, নদীনালা অনেকটাই শুকিয়ে গেছে, পুকুরগুলো হয়ে গেছে ভরাট, ফলে চাষিদের পাট প্রক্রিয়াজাত ও বাজারজাত করতে সমস্যা হচ্ছে। পাটের আবাদ বাড়ানোর যে কৌশল, তার মধ্যে আমাদের পানি থাকতে হবে, অর্থাৎ লাগাবার সময় আপনাকে বীজ ফেলার সময় আপনাকে বৃষ্টিপাত দিতে হবে অথবা সেচ দিয়ে, কিন্তু আমাদের এখানে দুইটার একটাও হয় না, সেচ যে ড্রডাউন হয়ে গেছে, বৃষ্টিপাত হয় না। এখানে আমরা কি কৌশল অবলম্বন করবো? এখানে তো আর কোনো কৌশল খাটবে না, পানি ছাড়া তো কোনো কৌশল হবে না। মেহেরপুর জেলায় এবছর 22,000 হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা থাকলেও আবাদ হয়েছে 16,630 হেক্টর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে প্রথম মুখোমুখি বিতর্কের পর জো বাইডেনের সমর্থকদের মাঝে দেখা দিয়েছে হতাশা। অপরদিকে ট্রাম্প শিবিরে বইছে আনন্দের জোয়ার। বিতর্কে ট্রাম্পের বিরুদ্ধে বাইডেনের ভরাডুবির চিত্র উঠে এসেছে জনমত জরিপে। এমনকি বাইডেনের বদলে নতুন প্রার্থী নির্বাচনের দাবিও উঠেছে ডেমোক্র্যাট শিবিরে। আসফুর রহমান সাগরের রিপোর্ট। মামলায় জর্জরিত ডোনাল্ড ট্রাম্প এক বিতর্কের পরেই যেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনী দৌড়ে জো বাইডেনের চেয়ে যোজন ব্যবধানে এগিয়ে গেলেন, আর ঠিক ততটাই পিছিয়েছেন জো বাইডেন। বিতর্কের পরে এক জরিপে 60% ভোটার ডেমোক্রেটিক পার্টি থেকে প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের বিকল্প প্রার্থী চান বলে মত দিয়েছেন। বাইডেন ও ট্রাম্পের বিতর্কের পর পরিচালিত এক জরিপে এমন চিত্র উঠে এসেছে। এদিকে সিএনএন এর প্রতিবেদনে বলা হয়েছে, বাইডেনের বিতর্ক শীর্ষস্থানীয় ডেমোক্র্যাটদের মধ্যে বিপদ ঘণ্টা বাজিয়ে দিয়েছে। অবশ্য বাইডেন মনে করেন তিনি ভালোই বিতর্ক করেছেন, যদিও তার কথায় অসহায়ত্বই ফুটে উঠেছে। একজন মিথ্যাবাদীর সঙ্গে বিতর্ক করা কঠিন। এদিকে বিতর্কের পরদিন ভার্জিনিয়ায় এক নির্বাচনী সভায় যোগ দিয়ে ট্রাম্প সমর্থকদের উদ্দেশ্যে নিজেকে বিজয়ী বলে দাবি করেন। আমরা বিতর্কে এমন এক ব্যক্তির বিরুদ্ধে জয় পেয়েছি যিনি একজন অযোগ্য প্রেসিডেন্ট। এদিকে দ্য নিউ ইয়র্ক টাইমসের সম্পাদক পরিষদ জো বাইডেনকে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে। সম্পাদক পরিষদ বলেছে, ডোনাল্ড ট্রাম্পের উস্কানির জবাব দিতে জো বাইডেন হিমশিম খেয়েছেন। ট্রাম্পের প্রতিটি আক্রমণের জবাবের বাক্য শেষ করতে বাইডেনকে সংগ্রাম করতে হয়েছে। আসিফুর রহমান সাগর, এটিএন বাংলা। সোনালী ব্যাংক রুমা শাখায় ডাকাতির ঘটনায় জড়িত অন্যতম আসামি লাল বেসাই লুসাইকে বান্দরবানের বেথানি পাড়া থেকে গ্রেপ্তার করেছে র্যাব 15। শনিবার ভোরে বান্দরবান র্যাব ক্যাম্পের একটি দল বেথানি পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। লাল বেসাই লুসাই কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ প্রধান নাথান বমের ঘনিষ্ঠ সহযোগী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে লাল বেসাই র্যাবের কাছে স্বীকার করেছে যে গত 2 এপ্রিল রুমা বাজারে সোনালী ব্যাংকে ডাকাতির সঙ্গে সরাসরি জড়িত ছিল। গ্রেপ্তারকৃত লাল বেসাই লুসাইকে বান্দরবান সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এবারে পার্টেক্স খেলার খবর। পেরুতে 2-0 গোলে হারিয়ে গ্রুপ পর্বে অপরাজিত থেকে কোয়ার্টার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। মিয়ামিতে লিওনেল মেসিকে বিশ্রামে রেখেই একাদশ সাজায় বর্তমান চ্যাম্পিয়নরা। বল দখল আর আক্রমণে এগিয়ে থাকলেও প্রথমার্ধে গোলের তেমন সুযোগ তৈরি করতে পারেনি আলবিসেলেস্তেরা। দ্বিতীয়ার্ধেও প্রতিপক্ষের রক্ষণে চাপ তৈরি করে খেলতে থাকে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। তারই ধারাবাহিকতায় 47 মিনিটে লাউতারো মার্টিনেজ এগিয়ে নেন দলকে। এরপর পেনাল্টি পেলেও তা থেকে গোল করতে ব্যর্থ হন পারদেস। তবে 86 মিনিটে দলের দ্বিতীয় আর টুর্নামেন্টে নিজের চতুর্থ গোল করে জয় এনে দেন ইন্টার মিলান স্ট্রাইকার। বিশ্বকাপ জয়ের পর একই দিনে সংক্ষিপ্ত ফরম্যাট থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা।
খেলা শেষে অবসরের ঘোষণা দেন কোহলি। এরপর সংবাদ সম্মেলনে এই ফরম্যাট থেকে গ্লাভস জোড়া খুলে ফেলার সিদ্ধান্ত জানান ভারত অধিনায়কও। দুই সিনিয়রের বিদায়ে একটি যুগের অবসান হলো ভারতীয় ক্রিকেটে। SM আশরাফের রিপোর্ট। বিশ্বকাপ জিতে ম্যাচ সেরার পুরস্কার নিতে গিয়ে বিরাট কোহলি জানালেন এটি দেশের হয়ে তার শেষ টি-20 ম্যাচ। তরুণদের জায়গা ছেড়ে দিতেই এই সিদ্ধান্ত, অথচ এই 35ও কোহলির ব্যাট এখনো প্রতিপক্ষ বোলারদের শাসন করার সক্ষমতা রাখে। তবে বিদায়টা কিং কোহলি নিতে চেয়েছেন রাজার মতোই মাথা উঁচু করে। ভেবেছিলাম এখন নয় তো কখনোই নয়, দেশের হয়ে এটাই টি-20 ম্যাচ আমার। চেয়েছিলাম সেরাটা দিতে, ট্রফি জিততে। এটা আগামী প্রজন্মের দায়িত্ব নেওয়ার সময়। কিছু দারুণ প্লেয়ার তৈরি আছে দেশের পতাকা আরো উপরে তোলার জন্য। টি-20 বিশ্বকাপে সর্বোচ্চ রানের মালিক তিনি, করেছেন 1292। বিদায় বেলায় অধিনায়ক রোহিত শর্মাকে কুর্নিশ জানালেন বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরাই ব্যাটার। ঠিক 120 মিনিট পরেই অবসর ঘোষণা করে দেন রোহিত শর্মাও। সাংবাদিক বৈঠকে তিনি জানান এটাই দেশের হয়ে তার শেষ টি-20 ম্যাচ। অধিনায়ক বলেন এটাই তার শেষ সুযোগ ছিল, তাই ট্রফি জিততে এতটা মরিয়াছিলেন। এমন ফলে দলের সবাইকে নিয়ে গর্বিত তিনি। বিশ্বকাপে কোহলির পরই দ্বিতীয় সর্বোচ্চ 1220 রান তার। ভেরি ক্রুশিয়াল ফ্রম आवर পয়েন্ট অফ ভিউ। হারতে হারতে সবাই বুঝেছে কঠিন পরিস্থিতিতে কেমন করে খেলতে হয়। দেয়ালে পিঠ থেকে গেলে কিভাবে ফিরতে হয় সেটাই আমরা করে দেখিয়েছি। যখন খেলা দক্ষিণ আফ্রিকার হাতে ছিল তখনও আমরা একটা দল হিসেবে খেলেছি। আমরা জিততে চেয়েছিলাম, দলের সবাইকে নিয়ে আমি গর্ববোধ করছি। তবে বিশ্ব ক্রিকেটে 4231 রান নিয়ে সবার উপরে রোহিত শর্মাই। মাঠ ছাড়লেন 2007 থেকে টানা 6টি বিশ্বকাপ খেলে, 2বার ট্রফি জয়ের গর্ব নিয়ে। SM আশরাফ, ATN বাংলা। ইউরো ফুটবলে কোয়ার্টার ফাইনালে উঠেছে জার্মানি। শেষ 16 থেকেই বিদায় নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ইতালি। ডেনমার্ককে 2-0 গোলে হারিয়েছে স্বাগতিক দল। ডর্টমুন্ডের সিগন্যাল ইদুনা পার্কে 4 মিনিটে স্লটারব্যাক এগিয়ে নিলেও সেই গোল বাতিল হয় ফাউলের বাঁশিতে। তাতে প্রথমার্ধে গোল পায়নি জার্মানি। তবে দ্বিতীয়ার্ধে দর্শকদের উৎসবের উপলক্ষ এনে দেন কেই হাভার্টস। আক্রমণ আর বল দখলে এগিয়ে থাকা নাগেলসম্যানের দল ব্যবধান বাড়ায় 68 মিনিটে। জামাল মুসিয়ালার গোল জার্মানির শেষ 8 নিশ্চিত করে। আরেক ম্যাচে সুইজারল্যান্ডের কাছে 2-0 গোলে হেরেছে ইতালি। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। বৈষম্যমূলক পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কাল থেকে ক্লাস, পরীক্ষা সহ সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা। সারা দেশে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু। রাজধানীতে বৃষ্টি ও যানজটে ভোগান্তির প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর অবস্থানে শিক্ষা মন্ত্রণালয়। জাতীয় সংসদে পাশ হলো 2024-25 অর্থ বছরের 7,97,000 কোটি টাকার বাজেট। আগামীকাল থেকে কার্যকর। খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে বিএনপি রাজনীতি করছে অভিযোগ ওবায়দুল কাদেরের। শারীরিক অবস্থা নিয়ে মিথ্যা তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে দলটি। এবং অনলাইন জুয়া ও অর্থ পাচার বন্ধে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানগুলোকে নজরদারি ও আইনের আওতায় আনার পরামর্শ সিআইডি প্রধানের। 6,500 জুয়ারি দল সক্রিয়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।